সুপ্রিয় দর্শক বন্ধুরা, পৃথিবীর দুর্গম জলাভূমির গভীরতম প্রান্তে আজও এমন একটি সম্প্রদায় বাস করে যারা বাইরের বিশ্বের সঙ্গে প্রায় সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন করে রেখেছে। পরিস্থিতি এতটাই চরম ছিল যে টানা 2 শতাব্দীরও বেশি সময় ধরে কোনো ইউরোপীয় নাবিক তাদের উপকূলের কাছেও যাওয়ার সাহস করেনি। এই মানুষগুলো তাদের বালিশের ঠিক পাশে যত্ন করে সংরক্ষিত মানবখুলি রেখে ঘুমায় এবং বিশ্বাস করে যে এই অস্থিগুলো এক রহস্যময় সৃষ্টিকর্তার সুরক্ষায় রয়েছে। আর 1961 সালে পৃথিবীর অন্যতম ধনী পরিবারের এক উত্তরাধিকারী এই ভূমিতে প্রবেশ করার পর এমনভাবে নিখোঁজ হয়ে যায় যে তার পেছনে কোনো স্পষ্ট চিহ্ন পর্যন্ত অবশিষ্ট থাকেনি। কোনো চিহ্ন না রেখেই সে যেন পৃথিবী থেকে মিলিয়ে যায়। পৃথিবীর অন্যতম দুর্গম অঞ্চলে বসবাসকারী এবং সম্পূর্ণ বৈপরীত্যে ভরা এক জনগোষ্ঠী আসমাতদের ভূমিতে আপনাকে স্বাগতম। এটি এমন এক অঞ্চল যেখানে নারীরা ম্যানগ্রোভ জলাভূমির ভেতর দিয়ে কেন চালিয়ে 20 কিলোগ্রামেরও বেশি স্যাগো আটা বহন করে নিয়ে যায়। তাদের প্রিয় খাবারের মধ্যে রয়েছে পচে যাওয়া গাছের কাণ্ড থেকে সংগ্রহ করা নড়াচড়া করা কীটপতঙ্গের লার্ভা। আর গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি কোনো গোত্রপ্রধান নন, বরং এমন একজন কাঠশিল্পী যিনি শুধুমাত্র মৃতদের জন্য ভাস্কর্য ও স্মৃতিচিহ্ন তৈরি করেন। নিউ গিনি দ্বীপের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত এই রহস্যময় জনগোষ্ঠী আজও তাদের শতাব্দী প্রাচীন ঐতিহ্য ও বিশ্বাস আঁকড়ে ধরে বেঁচে আছে। ইন্দোনেশিয়ার শাসনাধীন পাপুয়া অঞ্চলে অবস্থিত আসমাত জনগণের আবাসভূমি পৃথিবীর সবচেয়ে দুর্গম এলাকাগুলোর একটি। এই অঞ্চলটির আয়তন প্রায় 19,000 বর্গ কিলোমিটার, যা প্রায় স্লোভেনিয়ার মোট আয়তনের সমান। কিন্তু এই বিশাল ভূখণ্ডের প্রায় পুরোটা জুড়েই রয়েছে বিস্তীর্ণ ম্যানগ্রোভ জলাভূমি, ঘন ক্রান্তীয় রেইনফরেস্ট এবং জোয়ার ভাটার সঙ্গে দিক পরিবর্তন করা অসংখ্য আঁকাবাঁকা নদীর জাল। আকাশ থেকে তাকালে এই অঞ্চলকে মানুষের বসবাসের জায়গা মনে না হয়ে বরং কাদা, পানি এবং ঘন সবুজ অরণ্যের এক অন্তহীন গোলকধাঁধা বলে মনে হয়। এই ভূখণ্ডটি যেন কাদা, পানি এবং উদ্ভিদের তৈরি এক বিশাল প্রাকৃতিক গোলকধাঁধা। অসাধারণ পরিবেশগত গুরুত্বের কারণে এটি ইউনেস্কো সুরক্ষাধীন এবং সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম অক্ষত ম্যানগ্রোভ বনাঞ্চলগুলোর একটি হিসেবে পরিচিত। হাজার হাজার বছর ধরে এখানকার প্রকৃতি প্রায় অপরিবর্তিত অবস্থায় টিকে রয়েছে এবং তার আদিম সৌন্দর্য এখনও বজায় রেখেছে। বর্তমানে প্রায় 70,000 আসমাত মানুষ এই অঞ্চলের বিভিন্ন নদী তীরবর্তী ছোট ছোট গ্রামে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে। আসমাত শব্দটির অর্থ হল গাছের মানুষ অথবা প্রকৃত মানুষ, যা তাদের প্রকৃতি ও পূর্বপুরুষদের সঙ্গে গভীর সম্পর্কের প্রতিফলন বহন করে। এই নামটি কেবল একটি প্রতীকী পরিচয় নয়, আসমাত জনগোষ্ঠীর কাছে গাছই জীবনের মূল উৎস। তারা বিশ্বাস করে মানুষ ও বন একই আত্মিক বন্ধনে আবদ্ধ। গাছগুলো তাদের পূর্বপুরুষদের বাস্তব প্রতিচ্ছবি এবং প্রকৃতি নিজেই একটি জীবন্ত সত্তা। আসমাতরা নিজেদের স্বতন্ত্র পাপুয়া ভাষায় কথা বলে এবং তাদের সংস্কৃতি এই অঞ্চলের কঠিন ও প্রতিকূল ভৌগোলিক পরিবেশের মধ্যেই গড়ে উঠেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা বাইরের বিশ্বের প্রভাব থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় নিজেদের ঐতিহ্য ও জীবনধারা ধরে রেখেছে। আর আজও আসমাতদের এই ভূমি পৃথিবীর সেই বিরল স্থানগুলোর একটি যেখানে আধুনিক সভ্যতার স্পর্শ খুব সীমিত এবং প্রকৃতি এখনও মানুষের ওপর তার প্রাচীন প্রভাব বজায় রেখেছে। অক্ষত প্রকৃতির সঙ্গে প্রায় সম্পূর্ণ সামঞ্জস্য রেখে জীবনযাপন করা মানুষের পৃথিবীর বিরল স্থানগুলোর একটি হিসেবেই আসমাতদের এই ভূমি আজও টিকে আছে। ম্যানগ্রোভ বনের গভীরে আসমাত নারীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের পূর্বপুরুষদের জীবনধারা অনুসরণ করে চলেছেন। তাদের কাছে স্বল্প পোশাকে বা ঐতিহ্যগত উপায়ে বসবাস করা কোনো সামাজিক বিদ্রোহ বা অন্যের দৃষ্টিভঙ্গির বিষয় নয়, বরং এটি কঠিন পরিবেশে টিকে থাকার বাস্তব প্রয়োজন। এমন এক জগতে যেখানে দিনের বেশিরভাগ সময় পানি, কাদা এবং আর্দ্রতার মধ্যে কাটাতে হয়, সেখানে অতিরিক্ত কাপড় খুব দ্রুতই শরীরের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ভেজা কাপড় ত্বকে সংক্রমণ, অস্বস্তি এবং চলাফেরায় বাধা সৃষ্টি করতে পারে। তাই তাদের পোশাক ও জীবনধারা মূলত এই প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ফল, যা শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। এই কারণেই তাদের নিজেদের শরীরই সবচেয়ে স্বাভাবিক সুরক্ষা হিসেবে কাজ করে। আসমাত গ্রামগুলোতে গোত্রের ধারাবাহিকতা রক্ষা করে শুধু যোদ্ধারা নয়, বরং নারীরাই। প্রতিদিন তারা যে কঠিন বাস্তবতার মুখোমুখি হয় তা অনেক আধুনিক ক্রীড়াবিদকেও ক্লান্ত করে দিতে পারে। ঐতিহ্যবাহী আসমাত সমাজে পুরুষরা সাধারণত রক্ষক এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের নেতৃত্বদাতার ভূমিকা পালন করে, কিন্তু খাদ্য সংগ্রহ, পরিবারের ভরণপোষণ এবং গোত্রের টিকে থাকার মূল দায়িত্ব বহন করেন নারীরাই। তারাই এই সমাজের প্রকৃত চালিকা শক্তি। একজন আসমাত নারীর প্রতিদিনের জীবন কাটে প্রায়
40°C তাপমাত্রা এবং প্রায় 100% আর্দ্রতায়, যেখানে প্রতিটি কাজই শারীরিকভাবে অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং। অনেক সময় একজন আসমাত নারীকে নিজের হাতে তৈরি করা সরু ক্যানল ওপর নিখুঁত ভারসাম্য বজায় রেখে পিঠে একটি শিশু বেঁধে বিস্তীর্ণ জলাভূমি পেরিয়ে 20 কিলোগ্রাম পর্যন্ত সাগো আটা বহন করতে হয়। তাদের এই কঠোর দৈনন্দিন জীবনের মধ্যে রয়েছে সাগো পাম গাছ কাটা, এর আঁশ নদীর পানিতে ধোয়া, শ্বেতসার বের করার জন্য মণ্ড তৈরি করা, জোয়ার ভাটার কাদাময় এলাকায় খালি হাতে মাছ ধরা, পচে যাওয়া গাছের গুঁড়ি থেকে লার্ভা সংগ্রহ করা এবং একই সঙ্গে সন্তানদের লালন পালন করা। এসব কাজই প্রায় একটি দিনের মধ্যেই সম্পন্ন করতে হয়। এমন উষ্ণ ও অত্যন্ত আর্দ্র আবহাওয়ায় সাধারণ পোশাক দ্রুত ভিজে যায়, ভারী হয়ে ওঠে এবং ছত্রাক বা ত্বকের নানা সমস্যার কারণ হতে পারে। তাই তাদের জীবনধারা ও পোশাকের ধরন মূলত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার একটি বাস্তবসম্মত উপায়। অতীতের আসমাত সমাজে অত্যন্ত আর্দ্র আবহাওয়ার কারণে কাপড় সহজেই ছত্রাক ও জীবাণুর বংশবিস্তার স্থলে পরিণত হতো। তাই ঐতিহ্যগতভাবে আসমাত নারীরা সাগো পাম গাছের আঁশ দিয়ে তৈরি ছোট স্কার্টের মতো পোশাক পরতেন। পাশাপাশি তাদের শরীরে নদীর কাদা ও কাঠের ছাইয়ের একটি পাতলা প্রাকৃতিক স্তর লাগানো থাকত, যা পোকামাকড়, তীব্র রোদ এবং বিভিন্ন পরজীবীর বিরুদ্ধে সুরক্ষার কাজ করত। পোকামাকড় দূরে রাখতে তারা যে পদ্ধতি ব্যবহার করে তা আশ্চর্যজনকভাবে সহজ: নদীর কাদা ও কাঠের ছাইয়ের মিশ্রণ। এই প্রাকৃতিক আবরণ একদিকে সূর্যের তাপ থেকে কিছুটা সুরক্ষা দেয়, অন্যদিকে একটি প্রাকৃতিক প্রতিরোধক স্তর তৈরি করে, যা তাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এই অবস্থার মধ্যেই আসমাত সমাজে বংশধারা মাতৃসূত্রে, মাতৃতান্ত্রিক কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়। অনেক ক্ষেত্রে একজন পুরুষের জৈবিক পিতাকে নয়, বরং তাকে জন্মদানকারী পরিবারের দিক থেকে মামাকেই, মায়ের ভাইকে সামাজিক পিতৃস্থানীয় হিসেবে বিবেচনা করা হয়, যা নারীদের সামাজিক কাঠামোর ভেতরে উল্লেখযোগ্য ক্ষমতা ও প্রভাব প্রদান করে। প্রাচীন একটি কিংবদন্তি অনুযায়ী যখন পৃথিবী ছিল একেবারে শূন্য, তখন দেবতা ভূমেরিপিত এক অসীম জলাভূমিতে একা বসবাস করতেন। সেই নিঃসঙ্গতার মধ্যে তিনি ম্যানগ্রোভ গাছ থেকে মানুষের প্রতিমূর্তি খোদাই করে নিজের তৈরি প্রথম বৃহৎ সমবায় ঘরে স্থাপন করেন। কিন্তু সেই প্রতিমাগুলো তখনও নড়াচড়াহীন ও প্রাণহীন ছিল। এরপর ভূমেরিপিটস প্রথম তিফতিফা ঢাকটি তৈরি করেন। একটি কাঠের টুকরোর ওপর তিনি এক বিশাল গিরগিটির চামড়া টেনে লাগিয়ে তাতে আঘাত করতে শুরু করেন। প্রথম ঢাকের শব্দ ম্যানগ্রোভ অরণ্যে প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ে। এরপর তাল দ্রুত হতে থাকে, আরও শক্তিশালী হয় এবং ধীরে ধীরে সেই প্রতিটি মূর্তি নড়ে ওঠে, শ্বাস নিতে শুরু করে, উঠে দাঁড়ায় এবং আসমাত গোত্রের প্রথম মানুষের রূপ নেয়। এই কারণে আসমাতরা বিশ্বাস করে যে মানুষ আসলে গাছ থেকেই জন্মেছে। তাদের কাছে পা হলো শিকড়, দেহ হলো গাছের কাণ্ড আর মাথা হলো ফল। তাদের বিশ্বাসে গাছ এবং মানুষ দুটি আলাদা রূপ হলেও মূলত একই সত্তার ভিন্ন প্রকাশ। এই বিশ্বাস তাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে প্রতিফলিত হয়। কাঠ খোদাইকারীরা তাদের কাছে কেবল সাধারণ কারিগর নয়, বরং দেবতা ভূমেরিপিটসের কাজকে পৃথিবীতে অব্যাহত রাখা এক ধরনের পবিত্র দায়িত্ব পালনকারী হিসেবে বিবেচিত হয়। প্রতিটি পবিত্র স্তম্ভ বা কাঠের খুঁটি এমন এক মৃত মানুষের প্রতীক, যার আত্মার ঋণ এখনও পরিশোধ হয়নি, এবং এগুলো সাধারণত এক একটি ম্যানগ্রোভ গাছের গুঁড়ি থেকে খোদাই করে তৈরি করা হয়, যাদের উচ্চতা প্রায় 5 থেকে 10 মিটার পর্যন্ত হতে পারে। প্রতিটি স্তম্ভ গ্রামের এমন একজন সদস্যকে প্রতিনিধিত্ব করে, যার মৃত্যুর পর তার আত্মার ন্যায় বিচার বা প্রতিশোধ সম্পন্ন হয়নি। যদি কেউ জীবদ্দশায় তার আত্মিক বা সামাজিক ঋণ পরিশোধ না করে মারা যায়, তবে আসমাতদের বিশ্বাস অনুযায়ী সেই আত্মা চিরকাল জীবিতদের জগৎ এবং পূর্বপুরুষদের ভূমির মাঝখানে আটকে পড়ে যাবে বলে তারা বিশ্বাস করে। সঠিক গাছ নির্বাচন করা এখানে একটি পবিত্র আচার হিসেবে বিবেচিত হয়। নির্বাচিত গাছটি কেটে ফেলা হয়, এর ডালপালা পরিষ্কার করা হয় এবং গাছের কাণ্ডকে সাদা, লাল ও কালো রঙে আঁকা আনুষ্ঠানিক অলঙ্করণে সাজানো হয়। এরপর এই কাঠের গুঁড়িটি পুরুষদের দ্বারা কাঁধে করে গ্রামে নিয়ে আসা হয়। গ্রামে আনার পর নারীরা প্রতীকীভাবে সেই বহনকারীদের ওপর ভান করা আক্রমণ চালায়। তারা চিৎকার করে, পাম গাছের ডাল নাড়ায় এবং যেন আত্মাদের তাড়িয়ে দিচ্ছে এমন অভিনয় করে। কিন্তু এই আনুষ্ঠানিক প্রতিরোধের পরই সেই কাজটি আনুষ্ঠানিকভাবে গ্রামে গ্রহণ করা হয়। আসমাতদের এই বিশ্বাসে এমনকি আত্মাদেরও নিয়ম মেনে চলতে হয় বলে ধারণা করা হয়। এদেরকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণের প্রয়োজন ছিল, আর ঠিক এই কারণেই শতাব্দীর পর শতাব্দী ধরে এই জলাভূমিগুলো বাইরের মানুষের কাছে এতটা ভীতিকর মনে হয়েছে।
ইউরোপীয় নাবিকরা কেবলমাত্র বিপজ্জনক ভূখণ্ডের কারণে নয়, বরং এই আশঙ্কায়ও তীরে নামতে সাহস করতেন না যে তারা হয়তো এমন এক আধ্যাত্মিক আচার অনুষ্ঠানের অংশ হয়ে যেতে পারেন যেটি তারা কখনোই বুঝতে পারবে না। এই আসমাত সংস্কৃতি আপনাকে কতটা প্রভাবিত করল? আপনার মতে আসমাত জনগোষ্ঠীর সবচেয়ে রহস্যময় বা ভীতিকর দিক কোনটি? তাদের আচার অনুষ্ঠান, নাকি জীবন ও মৃত্যুকে দেখার এই ভিন্ন দৃষ্টিভঙ্গি? আপনার মতামত নিচে কমেন্টে জানান, শেয়ার করুন। কল্পনা করুন, প্রায় একটি ফুটবল মাঠের সমান বিশাল একটি ঘর, যা সম্পূর্ণভাবে ম্যানগ্রোভ গাছের কাঠ, বাকল এবং পাম পাতার সাহায্যে তৈরি করা হয়েছে এবং একা দাঁড়িয়ে আছে বিশাল জলাভূমির মাঝখানে। রাতে ভেতরে জ্বলা বহু কয়লার চুলা থেকে ওঠা আগুনের আলো এটিকে অন্ধকারে এমনভাবে জীবন্ত ও শ্বাস নেওয়া এক বিশাল সত্তার মতো দেখায়। এটি আসমাত সংস্কৃতির সবচেয়ে পবিত্র ও রহস্যময় স্থান, যাকে জে হাউস বলা হয়। এটি কেবল একটি সাধারণ কমিউনিটি হাউস নয়, বরং পুরো গ্রামের প্রশাসনিক কেন্দ্র। ধর্মীয়, এটি সেই স্থান যেখানে বিভিন্ন আচার অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রবীণদের পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করে এবং অবিবাহিত পুরুষরা সেখানে রাত কাটায়। প্রাচীন ঐতিহ্য অনুযায়ী গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের সময় নারীদের এই জো হাউসে প্রবেশ প্রায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে। বিশাল এই ঘরের প্রতিটি অংশ ইপিয়াম নামে বিভিন্ন গোষ্ঠীর ক্লান মালিকানায় বিভক্ত। এমনকি রান্নার আগুনের অবস্থানও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। কোনো পরিবার যদি কেন্দ্রীয় জো হাউসের যত কাছে বসবাস করে, গ্রামের ভেতরে তাদের সামাজিক মর্যাদাও তত বেশি ধরা হয়। মাত্র কয়েক মিটার দূরত্ব অনেক সময় কার কথার প্রভাব বেশি হবে তা নির্ধারণ করে দিতে পারে। আসমাত সমাজে এই কাঠামো কেবল বসবাসের ব্যবস্থা নয়, বরং ক্ষমতা ও মর্যাদার সূক্ষ্ম ভারসাম্যের প্রতিফলন। যখন কোনো ছেলে শিশু প্রাপ্তবয়স্কতার বয়সে পৌঁছে, তখন সে তার মায়ের কাছ থেকে আলাদা হয়ে একটি জো হাউসে চলে যায়। এটি কেবল ঘুমানোর ব্যবস্থার পরিবর্তন নয়, বরং তার শৈশব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে একটি প্রাপ্তবয়স্ক জীবনের প্রতীকী আচার। প্রবীণরা বিশ্বাস করেন যে একজন প্রকৃত পুরুষ আর মায়ের আশ্রয় নয়, বরং পুরুষদের সমষ্টিগত সমাজের অংশ হিসেবে গড়ে ওঠা উচিত। তরুণ পুরুষরা কাঠের মেঝেতে পাশাপাশি ঘুমায় এবং প্রবীণদের কাছ থেকে পূর্বপুরুষদের যুদ্ধ, প্রাচীন আচার, কেন চালানোর কৌশল, শিকার করার পদ্ধতি এবং পবিত্র কাঠ খোদাই করার দক্ষতা সম্পর্কে গল্প শুনে শেখে। এবং এখানেই তারা গোত্রের আধ্যাত্মিক নিয়মকানুন কিভাবে বোঝা ও মানতে হয় তা শিখে। আশ্চর্যজনকভাবে বিয়ের পর আসমাত পুরুষরা সাধারণত নিজেদের স্ত্রীকে নিজের পরিবারের কাছে নিয়ে যায় না, বরং অনেক ক্ষেত্রে তারা স্ত্রীর পরিবারের পাশে গিয়ে বসবাস করে। আসমাত জনগোষ্ঠীর কাছে পূর্বপুরুষদের কঙ্কাল বা খুলি ভয় বা সমাধিস্থ করার বস্তু নয়, বরং এগুলো সুরক্ষা, শক্তি এবং জীবিত ও মৃতদের মধ্যকার গভীর বন্ধনের প্রতীক। কোনো বাবা বা গুরুত্বপূর্ণ পরিবারের সদস্য মারা গেলে তার মাথা কবরস্থানে না রেখে অনেক সময় বাড়ির ভেতরেই রাখা হয়, যা তাদের বিশ্বাস অনুযায়ী পরিবারের আধ্যাত্মিক শক্তি ও পূর্বপুরুষের উপস্থিতিকে জীবিত রাখে। সংরক্ষণ করা হয়। তারা বিশ্বাস করে মানুষের আত্মা ও জীবন শক্তি মাথার ভেতরেই অবস্থান করে। তাই ঘুমানোর সময় কোনো পূর্বপুরুষের খুলি কাছাকাছি রাখা মানে সেই মৃত ব্যক্তি যেন তার বংশধরদের সঙ্গে থেকে যায় এবং জলাভূমিতে লুকিয়ে থাকা রোগ, দুর্ঘটনা বা অশুভ আত্মা থেকে তাদের রক্ষা করে। এই খুলিগুলো খুব যত্ন করে পরিষ্কার ও পালিশ করা হয়, যতক্ষণ না সেগুলো চকচকে হয়ে ওঠে। এরপর লাল পুঁতি, সামুদ্রিক ঝিনুক এবং পালক দিয়ে সেগুলো সাজানো হয়। এমনকি কিছু পরিবারে এগুলো এতটাই মূল্যবান হয়ে ওঠে যে সেগুলো পারিবারিক সম্পদ হিসেবে গলায় ঝুলিয়েও রাখা হয় এবং কখনো কখনো সেগুলো গলায়ও পরা হতো। আসমাত জনগণ উন্ডাট নামে পরিচিত ভুলে যাওয়া আত্মাদের বিশেষভাবে ভয় পায়। তাদের বিশ্বাস, যদি পূর্বপুরুষদের যথাযথভাবে সম্মান ও যত্ন না করা হয়, তবে সেই আত্মারা ফিরে এসে পুরো সম্প্রদায়ের ওপর দুর্ভাগ্য বয়ে আনতে পারে। তাই কোনো পূর্বপুরুষের খুলির পাশে ঘুমানো তাদের কাছে কেবল একটি আচার নয়, বরং এই বিশ্বাসের প্রমাণ যে মৃত ব্যক্তি এখনও এখানেই উপস্থিত এবং কখনোই সম্পূর্ণভাবে চলে যায়নি। আপনি হলে কি প্রতি রাতে আপনার পূর্বপুরুষের খুলির পাশে ঘুমাতে পারতেন? আপনার মতামত নিচে কমেন্টে লিখুন। যদি এই অভিজ্ঞতাটি আপনাকে মুগ্ধ করে থাকে, তাহলে কমেন্টে 1 লিখে জানান। আসমাত জনগোষ্ঠীর বসবাসের এই ভূমিতে আমাদের পরিচিত অর্থে কোনো রাস্তা বা গলি একেবারেই নেই। এখানে কোনো গাড়ি, মোটরসাইকেল বা স্থলপথে চলাচলের প্রচলন নেই। এমনকি গ্রামের বাইরে হাঁটতে বেরিয়ে যাওয়ার মতো ধারণাও এখানে প্রযোজ্য নয়।
এই অঞ্চলে সব ধরনের যাতায়াত সম্পূর্ণভাবে জলপথের ওপর নির্ভরশীল। প্রায় 19,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই আসমাত অঞ্চল মূলত বিশাল জোয়ারভাটা প্রভাবিত নদী, ম্যানগ্রোভ বন এবং জলাভূমি দিয়ে গঠিত, যেখানে পানির স্তর একদিনের মধ্যেই প্রায় 4 মিটার পর্যন্ত ওঠানামা করতে পারে। পানির স্তর অনেক সময় ব্যাপকভাবে পরিবর্তিত হয় এবং সমুদ্রের লবণাক্ত পানি বহু কিলোমিটার পর্যন্ত স্থলভাগের ভেতরে প্রবেশ করে। অনেক জায়গায় শুকনো মাটি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। পায়ের নিচে থাকে শুধু ঘন কাদা, গাছের শিকড় আর অন্ধকার জলরাশি। এই কারণেই একটিমাত্র গাছের গুঁড়ি খোদাই করে তৈরি করা কেন আসমাত জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রে পরিণত হয়েছে। প্রায় 9 মিটার পর্যন্ত লম্বা এই নৌকাগুলো এতটাই সরু যে সামান্য ভারসাম্য হারালেই সহজেই উল্টে যাওয়ার ঝুঁকি থাকে। এটি গুরুতর বিপদের কারণ হতে পারে। তবে আসমাত জনগোষ্ঠী এই নৌযানগুলো এতটাই দক্ষতার সঙ্গে ব্যবহার করে যে এমনকি কৈশোরে পৌঁছানো একটি শিশুও নৌকার পেছনে দাঁড়িয়ে উত্তাল পানির মাঝেও ঘন্টার পর ঘন্টা একটি ফোঁটাও না ফেলেই বৈঠা চালাতে সক্ষম হয়। এই অঞ্চলের ঘরবাড়িও সম্পূর্ণভাবে প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে তৈরি করা হয়েছে। কাদা থেকে অনেক উঁচুতে কাঠের খুঁটির ওপর ঘর নির্মাণ করা হয় এবং সেগুলো একে অপরের সঙ্গে সরু কাঠের সেতুর মাধ্যমে যুক্ত থাকে, যা পানির ওপর ঝুলে থাকে। আসমাত অঞ্চলের সবচেয়ে বড় বসতি এবং প্রশাসনিক কেন্দ্র আগাদ শহরও এই একই জলাভূমির পরিবেশের সঙ্গে গভীরভাবে মানিয়ে গড়ে উঠেছে। প্রায় সম্পূর্ণভাবেই এই ধরনের কাঠের খুঁটির ওপর নির্মিত। এখানে চলাচলের জন্য কোনো সাধারণ রাস্তা নেই। মানুষ শুধু পানির ওপর তৈরি কাঠের সরু হাঁটার পথ দিয়ে চলাফেরা করে। পুরো এলাকাটিকে দেখে মনে হয় যেন এটি জলাভূমির মাঝখানে বাতাসে ভেসে থাকা একটি শহর। এখন কল্পনা করুন আপনি একটি পচতে থাকা গাছের গুঁড়ির ভেতরে হাত ঢুকিয়ে মোটা ও নড়াচড়া করা সাদা লার্ভা বের করছেন। অধিকাংশ মানুষের কাছে এটি ভয়াবহ বা বিরক্তিকর অভিজ্ঞতা মনে হলেও আসমাত জনগোষ্ঠীর জন্য এটি তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ও সুস্বাদু খাদ্য হিসেবে বিবেচিত হয়। এই নামটি কেবল একটি প্রতীকী পরিচয় নয়, আসমাত জনগোষ্ঠীর কাছে গাছই জীবনের মূল উৎস। তারা বিশ্বাস করে মানুষ ও বন একই আত্মিক বন্ধনে আবদ্ধ। গাছগুলো তাদের পূর্বপুরুষদের বাস্তব প্রতিচ্ছবি এবং প্রকৃতির নিজেই একটি জীবন্ত সত্তা। আসমাতরা নিজেদের স্বতন্ত্র পাপুয়া ভাষায় কথা বলে এবং তাদের সংস্কৃতি এই অঞ্চলের কঠিন ও প্রতিকূল ভৌগোলিক পরিবেশের মধ্যেই গড়ে উঠেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা বাইরের বিশ্বের প্রভাব থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় নিজেদের ঐতিহ্য ও জীবনধারা ধরে রেখেছে। আর আজও আসমাতদের এই ভূমি পৃথিবীর সেই বিরল স্থানগুলোর একটি যেখানে আধুনিক সভ্যতার স্পর্শ খুব সীমিত এবং প্রকৃতি এখনও মানুষের ওপর তার প্রাচীন প্রভাব বজায় রেখেছে। অক্ষত প্রকৃতির সঙ্গে প্রায় সম্পূর্ণ সামঞ্জস্য রেখে জীবনযাপন করা মানুষের পৃথিবীর বিরল স্থানগুলোর একটি হিসেবেই আসমাতদের এই ভূমি আজও টিকে আছে। ম্যানগ্রোভ বনের গভীরে আসমাত নারীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের পূর্বপুরুষদের জীবনধারা অনুসরণ করে চলেছেন। তাদের কাছে স্বল্প পোশাকে বা ঐতিহ্যগত উপায়ে বসবাস করা কোনো সামাজিক বিদ্রোহ বা অন্যের দৃষ্টিভঙ্গির বিষয় নয়, বরং এটি কঠিন পরিবেশে টিকে থাকার বাস্তব প্রয়োজন। এমন এক জগতে যেখানে দিনের বেশিরভাগ সময় পানি, কাদা এবং আর্দ্রতার মধ্যে কাটাতে হয়, সেখানে অতিরিক্ত কাপড় খুব দ্রুতই শরীরের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ভেজা কাপড় ত্বকে সংক্রমণ, অস্বস্তি এবং চলাফেরায় বাধা সৃষ্টি করতে পারে। তাই তাদের পোশাক ও জীবনধারা মূলত এই প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ফল, যা শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। এই কারণেই তাদের নিজেদের শরীরই সবচেয়ে স্বাভাবিক সুরক্ষা হিসেবে কাজ করে। আসমাত গ্রামগুলোতে গোত্রের ধারাবাহিকতা রক্ষা করে শুধু যোদ্ধারা নয়, বরং নারীরাই। প্রতিদিন তারা যে কঠিন বাস্তবতার মুখোমুখি হয় তা অনেক আধুনিক ক্রীড়াবিদকেও ক্লান্ত করে দিতে পারে। ঐতিহ্যবাহী আসমাত সমাজে পুরুষরা সাধারণত রক্ষক এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের নেতৃত্বদাতার ভূমিকা পালন করে, কিন্তু খাদ্য সংগ্রহ, পরিবারের ভরণপোষণ এবং গোত্রের টিকে থাকার মূল দায়িত্ব বহন করেন নারীরাই। তারাই এই সমাজের প্রকৃত চালিকা শক্তি। একজন আসমাত নারীর প্রতিদিনের জীবন কাটে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং প্রায় 100% আর্দ্রতায়, যেখানে প্রতিটি কাজই শারীরিকভাবে অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং। অনেক সময় একজন আসমাত নারীকে নিজের হাতে তৈরি করা সরু ক্যানল ওপর নিখুঁত ভারসাম্য বজায় রেখে পিঠে একটি শিশু বেঁধে বিস্তীর্ণ জলাভূমি পেরিয়ে 20 কিলোগ্রাম পর্যন্ত সাগো আটা বহন করতে হয়। তাদের এই কঠোর দৈনন্দিন জীবনের মধ্যে রয়েছে সাগো পাম গাছ কাটা,
এর আঁশ নদীর পানিতে ধোয়া, শ্বেতসার বের করার জন্য মণ্ড তৈরি করা, জোয়ার ভাটার কাদাময় এলাকায় খালি হাতে মাছ ধরা, পচে যাওয়া গাছের গুঁড়ি থেকে লার্ভা সংগ্রহ করা এবং একই সঙ্গে সন্তানদের লালন পালন করা। এসব কাজই প্রায় একটি দিনের মধ্যেই সম্পন্ন করতে হয়। এমন উষ্ণ ও অত্যন্ত আর্দ্র আবহাওয়ায় সাধারণ পোশাক দ্রুত ভিজে যায়, ভারী হয়ে ওঠে এবং ছত্রাক বা ত্বকের নানা সমস্যার কারণ হতে পারে। তাই তাদের জীবনধারা ও পোশাকের ধরন মূলত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার একটি বাস্তবসম্মত উপায়। অতীতের আসমাত সমাজে অত্যন্ত আর্দ্র আবহাওয়ার কারণে কাপড় সহজেই ছত্রাক ও জীবাণুর বংশবিস্তার স্থলে পরিণত হতো। তাই ঐতিহ্যগতভাবে আসমাত নারীরা সাগো পাম গাছের আঁশ দিয়ে তৈরি ছোট স্কার্টের মতো পোশাক পরতেন। পাশাপাশি তাদের শরীরে নদীর কাদা ও কাঠের ছাইয়ের একটি পাতলা প্রাকৃতিক স্তর লাগানো থাকত, যা পোকামাকড়, তীব্র রোদ এবং বিভিন্ন পরজীবীর বিরুদ্ধে সুরক্ষার কাজ করত। পোকামাকড় দূরে রাখতে তারা যে পদ্ধতি ব্যবহার করে তা আশ্চর্যজনকভাবে সহজ: নদীর কাদা ও কাঠের ছাইয়ের মিশ্রণ। এই প্রাকৃতিক আবরণ একদিকে সূর্যের তাপ থেকে কিছুটা সুরক্ষা দেয়, অন্যদিকে একটি প্রাকৃতিক প্রতিরোধক স্তর তৈরি করে, যা তাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এই অবস্থার মধ্যেই আসমাত সমাজে বংশধারা মাতৃসূত্রে, মাতৃতান্ত্রিক কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়। অনেক ক্ষেত্রে একজন পুরুষের জৈবিক পিতাকে নয়, বরং তাকে জন্মদানকারী পরিবারের দিক থেকে মামাকেই, মায়ের ভাইকে সামাজিক পিতৃস্থানীয় হিসেবে বিবেচনা করা হয়, যা নারীদের সামাজিক কাঠামোর ভেতরে উল্লেখযোগ্য ক্ষমতা ও প্রভাব প্রদান করে। প্রাচীন একটি কিংবদন্তি অনুযায়ী যখন পৃথিবী ছিল একেবারে শূন্য, তখন দেবতা ভূমেরিপিত এক অসীম জলাভূমিতে একা বসবাস করতেন। সেই নিঃসঙ্গতার মধ্যে তিনি ম্যানগ্রোভ গাছ থেকে মানুষের প্রতিমূর্তি খোদাই করে নিজের তৈরি প্রথম বৃহৎ সমবায় ঘরে স্থাপন করেন। কিন্তু সেই প্রতিমাগুলো তখনও নড়াচড়াহীন ও প্রাণহীন ছিল। এরপর ভূমেরিপিটস প্রথম তিফতিফা ঢাকটি তৈরি করেন। একটি কাঠের টুকরোর ওপর তিনি এক বিশাল গিরগিটির চামড়া টেনে লাগিয়ে তাতে আঘাত করতে শুরু করেন। প্রথম ঢাকের শব্দ ম্যানগ্রোভ অরণ্যে প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ে। এরপর তাল দ্রুত হতে থাকে, আরও শক্তিশালী হয় এবং ধীরে ধীরে সেই প্রতিটি মূর্তি নড়ে ওঠে, শ্বাস নিতে শুরু করে, উঠে দাঁড়ায় এবং আসমাত গোত্রের প্রথম মানুষের রূপ নেয়। এই কারণে আসমাতরা বিশ্বাস করে যে মানুষ আসলে গাছ থেকেই জন্মেছে। তাদের কাছে পা হলো শিকড়, দেহ হলো গাছের কাণ্ড আর মাথা হলো ফল। তাদের বিশ্বাসে গাছ এবং মানুষ দুটি আলাদা রূপ হলেও মূলত একই সত্তার ভিন্ন প্রকাশ। এই বিশ্বাস তাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে প্রতিফলিত হয়। কাঠ খোদাইকারীরা তাদের কাছে কেবল সাধারণ কারিগর নয়, বরং দেবতা ভূমেরিপিটসের কাজকে পৃথিবীতে অব্যাহত রাখা এক ধরনের পবিত্র দায়িত্ব পালনকারী হিসেবে বিবেচিত হয়। প্রতিটি পবিত্র স্তম্ভ বা কাঠের খুঁটি এমন এক মৃত মানুষের প্রতীক, যার আত্মার ঋণ এখনও পরিশোধ হয়নি, এবং এগুলো সাধারণত এক একটি ম্যানগ্রোভ গাছের গুঁড়ি থেকে খোদাই করে তৈরি করা হয়, যাদের উচ্চতা প্রায় 5 থেকে 10 মিটার পর্যন্ত হতে পারে। প্রতিটি স্তম্ভ গ্রামের এমন একজন সদস্যকে প্রতিনিধিত্ব করে, যার মৃত্যুর পর তার আত্মার ন্যায় বিচার বা প্রতিশোধ সম্পন্ন হয়নি। যদি কেউ জীবদ্দশায় তার আত্মিক বা সামাজিক ঋণ পরিশোধ না করে মারা যায়, তবে আসমাতদের বিশ্বাস অনুযায়ী সেই আত্মা চিরকাল জীবিতদের জগৎ এবং পূর্বপুরুষদের ভূমির মাঝখানে আটকে পড়ে যাবে বলে তারা বিশ্বাস করে। সঠিক গাছ নির্বাচন করা এখানে একটি পবিত্র আচার হিসেবে বিবেচিত হয়। নির্বাচিত গাছটি কেটে ফেলা হয়, এর ডালপালা পরিষ্কার করা হয় এবং গাছের কাণ্ডকে সাদা, লাল ও কালো রঙে আঁকা আনুষ্ঠানিক অলঙ্করণে সাজানো হয়। এরপর এই কাঠের গুঁড়িটি পুরুষদের দ্বারা কাঁধে করে গ্রামে নিয়ে আসা হয়। গ্রামে আনার পর নারীরা প্রতীকীভাবে সেই বহনকারীদের ওপর ভান করা আক্রমণ চালায়। তারা চিৎকার করে, পাম গাছের ডাল নাড়ায় এবং যেন আত্মাদের তাড়িয়ে দিচ্ছে এমন অভিনয় করে। কিন্তু এই আনুষ্ঠানিক প্রতিরোধের পরই সেই কাঠটি আনুষ্ঠানিকভাবে গ্রামে গ্রহণ করা হয়। আসমাতদের এই বিশ্বাসে এমনকি আত্মাদেরও নিয়ম মেনে চলতে হয় বলে ধারণা করা হয়। এদেরকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণের প্রয়োজন ছিল, আর ঠিক এই কারণেই শতাব্দীর পর শতাব্দী ধরে এই জলাভূমিগুলো বাইরের মানুষের কাছে এতটা ভীতিকর মনে হয়েছে। ইউরোপীয় নাবিকরা কেবলমাত্র বিপজ্জনক ভূখণ্ডের কারণে নয়, বরং এই আশঙ্কায়ও তীরে নামতে সাহস করতেন না যে তারা হয়তো এমন এক আধ্যাত্মিক আচার অনুষ্ঠানের অংশ হয়ে যেতে পারেন যেটি তারা কখনোই বুঝতে পারবে না। এই আসমাত সংস্কৃতি আপনাকে কতটা প্রভাবিত করল? আপনার মতে আসমাত জনগোষ্ঠীর সবচেয়ে রহস্যময় বা ভীতিকর দিক কোনটি? তাদের আচার অনুষ্ঠান, নাকি জীবন ও মৃত্যুকে দেখার এই ভিন্ন দৃষ্টিভঙ্গি? আপনার মতামত নিচে কমেন্টে জানান, শেয়ার করুন। কল্পনা করুন, প্রায় একটি ফুটবল মাঠের সমান বিশাল একটি ঘর, যা সম্পূর্ণভাবে ম্যানগ্রোভ গাছের কাঠ, বাকল এবং পাম পাতার সাহায্যে তৈরি করা হয়েছে।
এবং একা দাঁড়িয়ে আছে বিশাল জলাভূমির মাঝখানে। রাতে ভেতরে জ্বলা বহু কয়লার চুলা থেকে ওঠা আগুনের আলো এটিকে অন্ধকারে এমনভাবে জীবন্ত ও শ্বাস নেওয়া এক বিশাল সত্তার মতো দেখায়। এটি আসমাত সংস্কৃতির সবচেয়ে পবিত্র ও রহস্যময় স্থান, যাকে জে হাউস বলা হয়। এটি কেবল একটি সাধারণ কমিউনিটি হাউস নয়, বরং পুরো গ্রামের প্রশাসনিক কেন্দ্র। ধর্মীয়, এটি সেই স্থান যেখানে বিভিন্ন আচার অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রবীণদের পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করে এবং অবিবাহিত পুরুষরা সেখানে রাত কাটায়। প্রাচীন ঐতিহ্য অনুযায়ী গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের সময় নারীদের এই জো হাউসে প্রবেশ প্রায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে। বিশাল এই ঘরের প্রতিটি অংশ ইপিয়াম নামে বিভিন্ন গোষ্ঠীর ক্লান মালিকানায় বিভক্ত। এমনকি রান্নার আগুনের অবস্থানও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। কোনো পরিবার যদি কেন্দ্রীয় জো হাউসের যত কাছে বসবাস করে, গ্রামের ভেতরে তাদের সামাজিক মর্যাদাও তত বেশি ধরা হয়। মাত্র কয়েক মিটার দূরত্ব অনেক সময় কার কথার প্রভাব বেশি হবে তা নির্ধারণ করে দিতে পারে। আসমাত সমাজে এই কাঠামো কেবল বসবাসের ব্যবস্থা নয়, বরং ক্ষমতা ও মর্যাদার সূক্ষ্ম ভারসাম্যের প্রতিফলন। যখন কোনো ছেলে শিশু প্রাপ্তবয়স্কতার বয়সে পৌঁছে, তখন সে তার মায়ের কাছ থেকে আলাদা হয়ে একটি জো হাউসে চলে যায়। এটি কেবল ঘুমানোর ব্যবস্থার পরিবর্তন নয়, বরং তার শৈশব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে একটি প্রাপ্তবয়স্ক জীবনের প্রতীকী আচার। প্রবীণরা বিশ্বাস করেন যে একজন প্রকৃত পুরুষ আর মায়ের আশ্রয় নয়, বরং পুরুষদের সমষ্টিগত সমাজের অংশ হিসেবে গড়ে ওঠা উচিত। তরুণ পুরুষরা কাঠের মেঝেতে পাশাপাশি ঘুমায় এবং প্রবীণদের কাছ থেকে পূর্বপুরুষদের যুদ্ধ, প্রাচীন আচার, কেন চালানোর কৌশল, শিকার করার পদ্ধতি এবং পবিত্র কাঠ খোদাই করার দক্ষতা সম্পর্কে গল্প শুনে শেখে। এবং এখানেই তারা গোত্রের আধ্যাত্মিক নিয়মকানুন কিভাবে বোঝা ও মানতে হয় তা শিখে। আশ্চর্যজনকভাবে বিয়ের পর আসমাত পুরুষরা সাধারণত নিজেদের স্ত্রীকে নিজের পরিবারের কাছে নিয়ে যায় না, বরং অনেক ক্ষেত্রে তারা স্ত্রীর পরিবারের পাশে গিয়ে বসবাস করে। আসমাত জনগোষ্ঠীর কাছে পূর্বপুরুষদের কঙ্কাল বা খুলি ভয় বা সমাধিস্থ করার বস্তু নয়, বরং এগুলো সুরক্ষা, শক্তি এবং জীবিত ও মৃতদের মধ্যকার গভীর বন্ধনের প্রতীক। কোনো বাবা বা গুরুত্বপূর্ণ পরিবারের সদস্য মারা গেলে তার মাথা কবরস্থানে না রেখে অনেক সময় বাড়ির ভেতরেই রাখা হয়, যা তাদের বিশ্বাস অনুযায়ী পরিবারের আধ্যাত্মিক শক্তি ও পূর্বপুরুষের উপস্থিতিকে জীবিত রাখে। সংরক্ষণ করা হয়। তারা বিশ্বাস করে মানুষের আত্মা ও জীবন শক্তি মাথার ভেতরেই অবস্থান করে। তাই ঘুমানোর সময় কোনো পূর্বপুরুষের খুলি কাছাকাছি রাখা মানে সেই মৃত ব্যক্তি যেন তার বংশধরদের সঙ্গে থেকে যায় এবং জলাভূমিতে লুকিয়ে থাকা রোগ, দুর্ঘটনা বা অশুভ আত্মা থেকে তাদের রক্ষা করে। এই খুলিগুলো খুব যত্ন করে পরিষ্কার ও পানিশ করা হয়, যতক্ষণ না সেগুলো চকচকে হয়ে ওঠে। এরপর লাল পুঁতি, সামুদ্রিক ঝিনুক এবং পালক দিয়ে সেগুলো সাজানো হয়। এমনকি কিছু পরিবারে এগুলো এতটাই মূল্যবান হয়ে ওঠে যে সেগুলো পারিবারিক সম্পদ হিসেবে গলায় ঝুলিয়েও রাখা হয় এবং কখনো কখনো সেগুলো গলায়ও পরা হতো। আসমাত জনগণ উন্ডাট নামে পরিচিত ভুলে যাওয়া আত্মাদের বিশেষভাবে ভয় পায়। তাদের বিশ্বাস, যদি পূর্বপুরুষদের যথাযথভাবে সম্মান ও যত্ন না করা হয়, তবে সেই আত্মারা ফিরে এসে পুরো সম্প্রদায়ের ওপর দুর্ভাগ্য বয়ে আনতে পারে। তাই কোনো পূর্বপুরুষের খুলির পাশে ঘুমানো তাদের কাছে কেবল একটি আচার নয়, বরং এই বিশ্বাসের প্রমাণ যে মৃত ব্যক্তি এখনও এখানেই উপস্থিত এবং কখনোই সম্পূর্ণভাবে চলে যায়নি। আপনি হলে কি প্রতি রাতে আপনার পূর্বপুরুষের খুলির পাশে ঘুমাতে পারতেন? আপনার মতামত নিচে কমেন্টে লিখুন। যদি এই অভিজ্ঞতাটি আপনাকে মুগ্ধ করে থাকে, তাহলে কমেন্টে 1 লিখে জানান। আসমাত জনগোষ্ঠীর বসবাসের এই ভূমিতে আমাদের পরিচিত অর্থে কোনো রাস্তা বা গলি একেবারেই নেই। এখানে কোনো গাড়ি, মোটরসাইকেল বা স্থলপথে চলাচলের প্রচলন নেই। এমনকি গ্রামের বাইরে হাঁটতে বেরিয়ে যাওয়ার মতো ধারণাও এখানে প্রযোজ্য নয়। এই অঞ্চলে সব ধরনের যাতায়াত সম্পূর্ণভাবে জলপথের ওপর নির্ভরশীল। প্রায় 19,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই আসমাত অঞ্চল মূলত বিশাল জোয়ারভাটা প্রভাবিত নদী, ম্যানগ্রোভ বন এবং জলাভূমি দিয়ে গঠিত, যেখানে পানির স্তর একদিনের মধ্যেই প্রায় 4 মিটার পর্যন্ত ওঠানামা করতে পারে। পানির স্তর অনেক সময় ব্যাপকভাবে পরিবর্তিত হয় এবং সমুদ্রের লবণাক্ত পানি বহু কিলোমিটার পর্যন্ত স্থলভাগের ভেতরে প্রবেশ করে। অনেক জায়গায় শুকনো মাটি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। পায়ের নিচে থাকে শুধু
শুধু ঘন কাদা, গাছের শিকড় আর অন্ধকার জলরাশি। এই কারণেই একটিমাত্র গাছের গুঁড়ি খোদাই করে তৈরি করা কেন আসমাত জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রে পরিণত হয়েছে। প্রায় ৯ মিটার পর্যন্ত লম্বা এই নৌকাগুলো এতটাই সরু যে সামান্য ভারসাম্য হারালেই সহজেই উল্টে যাওয়ার ঝুঁকি থাকে। এটি গুরুতর বিপদের কারণ হতে পারে। তবে আসমাত জনগোষ্ঠী এই নৌযানগুলো এতটাই দক্ষতার সঙ্গে ব্যবহার করে যে এমনকি কৈশোরে পৌঁছানো একটি শিশুও নৌকার পেছনে দাঁড়িয়ে উত্তাল পানির মাঝেও ঘণ্টার পর ঘণ্টা একটি ফোঁটাও না ফেলেই বৈঠা চালাতে সক্ষম হয়। এই অঞ্চলের ঘরবাড়িও সম্পূর্ণভাবে প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে তৈরি করা হয়েছে। কাদা থেকে অনেক উঁচুতে কাঠের খুঁটির ওপর ঘর নির্মাণ করা হয় এবং সেগুলো একে অপরের সঙ্গে সরু কাঠের সেতুর মাধ্যমে যুক্ত থাকে, যা পানির ওপর ঝুলে থাকে। আসমাত অঞ্চলের সবচেয়ে বড় বসতি এবং প্রশাসনিক কেন্দ্র আগাদ শহরও এই একই জলাভূমির পরিবেশের সঙ্গে গভীরভাবে মানিয়ে গড়ে উঠেছে। প্রায় সম্পূর্ণভাবেই এই ধরনের কাঠের খুঁটির ওপর নির্মিত। এখানে চলাচলের জন্য কোনো সাধারণ রাস্তা নেই। মানুষ শুধু পানির ওপর তৈরি কাঠের সরু হাঁটার পথ দিয়ে চলাফেরা করে। পুরো এলাকাটিকে দেখে মনে হয় যেন এটি জলাভূমির মাঝখানে বাতাসে ভেসে থাকা একটি শহর। এখন কল্পনা করুন আপনি একটি পচতে থাকা গাছের গুঁড়ির ভেতরে হাত ঢুকিয়ে মোটা ও নড়াচড়া করা সাদা লার্ভা বের করছেন। অধিকাংশ মানুষের কাছে এটি ভয়াবহ বা বিরক্তিকর অভিজ্ঞতা মনে হলেও আসমাত জনগোষ্ঠীর জন্য এটি তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ও সুস্বাদু খাদ্য হিসেবে বিবেচিত হয়। খাদ্য হিসেবেই এটি ব্যবহৃত হয়। সাগো লার্ভা নামে পরিচিত এই জীবগুলো আসলে পচে যাওয়া পাম গাছের গুঁড়ির ভেতরে বসবাসকারী এক ধরনের বিটল পোকামাকড়ের শুঁয়োপোকা। আসমাত জনগণ এগুলোকে অরণ্যের দুধ নামে ডাকে, কারণ এতে উচ্চ মাত্রার প্রোটিন ও চর্বি থাকে এবং এটি অনেক ধরনের মাংসের চেয়েও বেশি পুষ্টিকর হিসেবে বিবেচিত হয়। সবচেয়ে চমৎপ্রদ বিষয় হল তারা এই লার্ভা শুধু প্রাকৃতিকভাবে সংগ্রহই করে না, বরং পরিকল্পিতভাবে উৎপাদনও করে। বড় উৎসবের আগে গোত্রের যোদ্ধারা একটি সুস্থ সাগো কাম গাছ নির্বাচন করে এবং সেটিকে একটি আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রস্তুত করে। একটি আচারিক পদ্ধতিতে কাটা হয়। এরপর সেই গাছের কাণ্ড ভেতর থেকে ফাঁপা করে রেখে দেওয়া হয়। কয়েক সপ্তাহ পর ফিরে এসে যখন তারা সেই গাছকে মাঝখান থেকে দ্বিখণ্ডিত করে, তখন পচা কাঠের ভেতরে হাজার হাজার নড়াচড়া করা মোটা সাদা লার্ভা খুঁজে পায়। একটিমাত্র গাছই পুরো গ্রামের কয়েকদিনের খাদ্যের চাহিদা পূরণ করতে সক্ষম হয়। অনেক সময় এই শুঁয়োপোকাগুলো সরাসরি গাছ থেকে তুলে কাঁচা অবস্থাতেও খাওয়া হয়। তবে এই খাদ্য প্রস্তুতের সবচেয়ে পবিত্র রূপকে বলা হয় ওমুস, যেখানে সাগো পাতায় শক্ত করে মোড়ানো লার্ভাগুলোকে একটি পবিত্র আচার অনুযায়ী উত্তপ্ত পাথরের উপর ভাপিয়ে রান্না করা হয়। এই খাবারগুলো শুধু সাধারণ খাদ্য নয়, বরং একটি আধ্যাত্মিক আচার হিসেবে বিবেচিত হয়। প্রস্তুতকরণ ও বহনের সময় নারীদের ও শিশুদের এই প্যাকেটগুলোর দিকে তাকানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে। এগুলো পাতা ও কাপড়ের স্তরের নিচে গোপন রাখা হয়, কারণ আসমাতরা বিশ্বাস করে যে এই আচার ব্যাহত হলে পুরো সম্প্রদায়ের ওপর বড় ধরনের অশুভ প্রভাব পড়তে পারে। ওমুস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় যে হাউসের ভেতরে, যেখানে টিফা ঢাকের অবিরাম শব্দ বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হতে থাকে। এই ঢাকগুলো আসলে ফাঁকা করে খোদাই করা গাছের কাণ্ড থেকে তৈরি, যা আচার অনুষ্ঠানের সময় এক ধরনের শক্তিশালী ও পবিত্র সঙ্গীত পরিবেশন করে। এই গাছের কাণ্ড থেকেই তৈরি করা হয় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা প্রাচীন এক আচারিক আঠা দিয়ে টানা গিরগিটির চামড়া ব্যবহার করে ঢাকগুলো ঢেকে দেওয়া হয়। আসমাত জনগণের কাছে এই ঢাকের শব্দ কেবল সঙ্গীত নয়, বরং এর চেয়েও গভীর কিছু। এটি তাদের পূর্বপুরুষ এবং অরণ্যের আত্মার সঙ্গে মানুষের সংযোগ স্থাপনকারী এক ধরনের হৃৎস্পন্দন হিসেবে বিবেচিত হয়। লার্ভার বাইরে আসমাত জীবনের সবচেয়ে মৌলিক ভিত্তি হল সাগো গাছ, যেখানে নারীরাই প্রধান ভূমিকা পালন করে। তারা গাছটি কেটে ফেলে, এর কাঠের ভেতরের অংশ পিষে পানি মিশিয়ে সাদা শ্বেতসার বের করে আনে। এই কাজটি অত্যন্ত কঠিন এবং প্রায় সম্পূর্ণভাবে নারীদের কাঁধেই এই শ্রমনির্ভর দায়িত্বটি নির্ভর করে। এই জলাভূমি অঞ্চলে, যেখানে কোনো ধানক্ষেত বা গৃহপালিত প্রাণী নেই, সেখানে একটিমাত্র সাগো গাছই একটি পুরো পরিবারকে কয়েক সপ্তাহ পর্যন্ত খাদ্য যোগাতে সক্ষম। তবে আসমাত জনগণের ম্যানগ্রোভ অরণ্যের গভীরে একজন তরুণ পুরুষকে প্রাপ্তবয়স্ক হিসেবে স্বীকৃতি পেতে হলে এমন একটি প্রাণীর মুখোমুখি হতে হয় যাকে অনেক জীববিজ্ঞানী পৃথিবীর সবচেয়ে বিচক্ষণ পাখি হিসেবে বিবেচনা করেন, উড়তে অক্ষম কাসুয়ারি পাখি। প্রায় 8 মিটার উচ্চতা এবং 60 কেজিরও বেশি ওজনের এই পাখিটি তার শক্তিশালী গঠন ও আচরণের কারণে অত্যন্ত ভয়ঙ্কর বলে পরিচিত। এদের এমন শক্তিশালী লাথি রয়েছে যা গুরুতর আঘাত করতে সক্ষম এবং প্রায় 13 সেন্টিমিটার পর্যন্ত লম্বা রেজারের মতো ধারালো নখরও তাদের রয়েছে।
আসমাত জনগণের কাছে কাসওয়ারি পাখি কেবল একটি শিকার প্রাণী নয়, বরং এটি শক্তি, গতি এবং পরিপক্কতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। তরুণ পুরুষরা বিশ্বাস করে এই পাখির শক্তি তাদের শরীরে স্থানান্তরিত হতে পারে, তাই অনেক সময় তারা তাদের পায়ে কাসওয়ারির পায়ের ছাপের প্রতীক আঁকে। কাসওয়ারি শিকারকে তারা প্রাপ্তবয়স্কতার প্রমাণ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ আচার হিসেবে দেখে। একজন তরুণ পুরুষ কেবল তখনই বিবাহের জন্য সত্যিকারের উপযুক্ত বলে বিবেচিত হয় যখন সে এই শিকারে সরাসরি অংশগ্রহণ করে, এবং এটি মোটেও সহজ কোনো কাজ নয়। কাসওয়ারি সাধারণত ঘন জঙ্গলে রাতের বেলায় চলাফেরা করে এবং কোণঠাসা হলে অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে। শিকারীদের তাদের পদচিহ্ন অনুসরণ করতে হয়, ফাঁদ পাততে হয় এবং অত্যন্ত কাছাকাছি দূরত্বে গিয়ে প্রাণীটিকে ধরার চেষ্টা করতে হয়। মাত্র একটি লাথির আঘাতে বহু শিকারী গুরুতরভাবে আহত হয়েছে। গোত্রের প্রবীণ সদস্য অ্যামব্রোস তার যৌবনের একটি ঘটনার কথা বলেন, যেখানে একটি পুরুষ কাসওয়ারির আক্রমণে তিনি প্রায় মৃত্যুর মুখে পৌঁছে গিয়েছিলেন। তার বেঁচে যাওয়ার পেছনে কেবলমাত্র তার বাবার সময়মতো ছোড়া একটি তীরই তাকে রক্ষা করেছিল। এটি ঘটেছে বলে তিনি উল্লেখ করেছিলেন। পাখিটি শিকার করার পর তার পুরো দেহই ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠানে ব্যবহার করা হয়, এর কোনো অংশই নষ্ট করা হয় না। সাধারণত বুকের মাংস বিবাহের জন্য প্রস্তুত হওয়া দম্পতির পরিবারকে দেওয়া হয়। হৃদয়কে সৌভাগ্য ও সাহসের প্রতীক হিসেবে তরুণ পুরুষের জন্য আলাদা রাখা হয়। আর সবচেয়ে মূল্যবান অংশ, উরুর হাড়, তার প্রথম ছুরিতে রূপান্তরিত করা হয়, যা তার একজন প্রকৃত আসমাত পুরুষে পরিণত হওয়ার সবচেয়ে বড় প্রমাণ হিসেবে ধরা হয়। আসমাত জনগণ পশুর হাড় দিয়ে ছুরি তৈরি করে, ম্যানগ্রোভ কাঠ দিয়ে বর্ষা বানায় এবং বিশাল গাছের গুড়ি থেকে নৌকা নির্মাণ করে, যা তাদের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। তৈরি করা হয়েছিল, তবে বিশ্ববাসীর দৃষ্টি সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল তাদের কাঠ খোদাই শিল্প। আসমাত সমাজে কোনো রাজা বা স্পষ্টভাবে বিভক্ত শাসক শ্রেণী ছিল না, তবে এমন একটি মর্যাদাপূর্ণ অবস্থান ছিল যাকে যোদ্ধাদের সমান সম্মান দেওয়া হতো। তারা হলো ওভিপিটস নামে পরিচিত খোদাইকারীরা। আসমাত পুরুষদের অধিকাংশই কাঠ খোদাই করতে জানলেও পবিত্র আচার অনুষ্ঠানের বস্তু, বিশেষ করে মৃতদের জন্য তৈরি স্তম্ভ বা পবিত্র কাঠের খুঁটি, শুধুমাত্র এই ওভিপিটস কারিগরদের দ্বারাই তৈরি করা হয়। আসমাতদের কাছে তারা শুধু সাধারণ শিল্পী নন, বরং পূর্বপুরুষদের আত্মার ধারক ও বাহক হিসেবে বিবেচিত হন। মৃত্যুর পরের জগতে আত্মার যাত্রায় পথপ্রদর্শক হিসেবে কাজ করেন। প্রতিটি কোঠার বা ছেনির আঘাত এখানে গভীর আধ্যাত্মিক অর্থ বহন করে। খোদাই করা প্রতিটি পবিত্র স্তম্ভ এমন একজন মৃত ব্যক্তিকে প্রতিনিধিত্ব করে, যার মৃত্যুর পরও প্রতিশোধ বা ন্যায় বিচার সম্পন্ন হয়নি। এসব নকশায় গাছের শিকড়, মানুষের হাড় এবং নদীর প্রবাহকে প্রতীকীভাবে তুলে ধরা হয়, কারণ আসমাত জনগণ বিশ্বাস করে মানুষ, গাছ এবং পূর্বপুরুষরা একে অপরের সঙ্গে গভীরভাবে আন্তঃসংযুক্ত। আশ্চর্যের বিষয় হল, ওভি কারিগরদের এই কাজের জন্য সরাসরি অর্থ প্রদান করা হয় না, বরং যে পরিবার কাজটি করায় তারা কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত শুধু কারিগর এবং তার পরিবারকে খাদ্য ও সহায়তা দিয়ে থাকে। ভরণ পোষণের দায়িত্বও পালন করে। প্রায় কোনো আনুষ্ঠানিক শাসন ব্যবস্থা না থাকা এই সমাজে কাঠ খোদাইকারীদের জনসংখ্যা এবং প্রভাব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের হাতেই নির্ধারিত হতো মৃতদের আত্মাকে কিভাবে স্মরণ করা হবে এবং পরবর্তী জগতে কিভাবে বিদায় জানানো হবে। আজ আসমাত জনগণের তৈরি এই শিল্পকর্মগুলো বিশ্বের বড় বড় জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। শত শত নদীর মাঝখানে বসবাসকারী এই জনগোষ্ঠীকে দেখে মনে হতে পারে তাদের পানির কোনো অভাব নেই, কিন্তু বাস্তবে আসমাত অঞ্চলে বিশুদ্ধ পানির উৎস খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। এখানে পানযোগ্য পানি পাওয়া সত্যিই কঠিন, কারণ এই অঞ্চলের অধিকাংশ নদীর পানি লবণাক্ত ও কষাটে, যেহেতু প্রতিদিন সমুদ্রের জোয়ার ভাটা স্থলভাগের অনেক ভেতর পর্যন্ত প্রবেশ করে। ফলে স্থানীয় মানুষরা প্রায় পুরোপুরি বৃষ্টির পানির ওপর নির্ভরশীল হয়ে পড়ে, অথবা নৌকায় করে আসা ব্যবসায়ীদের কাছ থেকে দামি বোতলজাত পানি কিনতে বাধ্য হয়। তবে এই পানির সংকটই ছিল কেবল শুরু। আধুনিক জীবনধারা ধীরে ধীরে এই জলাভূমিতে প্রবেশ করার সাথে সাথে অনেক পরিবার তাদের পূর্বপুরুষদের হাজার বছরের খাদ্য নির্ভর প্রাকৃতিক জীবন ছেড়ে সরকারের কেন্দ্রগুলোর কাছাকাছি বসতি স্থাপন করতে শুরু করে। সময়ের সাথে সাথে ঐতিহ্যবাহী সাগো বনভূমি থেকে দূরে সরে তারা ধীরে ধীরে প্রস্তুত নুডলস, সাদা চাল এবং ক্যানজাত খাবারের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। 2017 সালের শেষের দিকে এই পরিবর্তনের করুণ ফল স্পষ্ট হয়ে ওঠে, যখন মারাত্মক অপুষ্টি এবং হাম রোগের প্রাদুর্ভাব মিলিত হয়ে আসমাত অঞ্চলে 5 বছরের কম বয়সী 70 জনেরও বেশি শিশুর মৃত্যু ঘটায়। আগাজ শহরের হাসপাতালগুলো এতটাই অপ্রতুল ছিল যে অনেক শিশুকে গির্জার কাঠের মেঝেতেই চিকিৎসা দিতে বাধ্য হতে হয়। রোগ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আসমাত জনগণকে বাঁচিয়ে রাখার প্রধান ভিত্তি অরণ্য নিজেও ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছিল। এই ম্যানগ্রোভ বনের গভীরে লুকিয়ে আছে উড বা আগর কাঠ, যা প্যারিস থেকে দুবাই পর্যন্ত বিলাসবহুল পারফিউমে ব্যবহৃত হয় এবং কালো সোনা নামে পরিচিত। এই কাঠের বিশাল মূল্য আসমাত অঞ্চলে নিয়ন্ত্রণহীন অবৈধ গাছ কাটার প্রবণতা সৃষ্টি করেছে। মৃতদের জন্য তৈরি পবিত্র কাঠের স্তম্ভে ব্যবহৃত প্রাচীন ম্যানগ্রোভ গাছগুলো একে একে কেটে ফেলা হচ্ছে।
নদীর উজানে চলা খনন কার্যক্রম পানির প্রবাহ ও পলির পরিমাণ পরিবর্তন করে পুরো বাস্তুতন্ত্রের ওপর গুরুতর প্রভাব ফেলছে। আসমাত জনগণের টিকে থাকার জন্য যে মাছের বাস্তুতন্ত্রের ওপর তারা নির্ভর করে তাতেও মারাত্মক ক্ষতি হচ্ছে। এমনকি যে বিশাল লবণাক্ত পানির কুমিরগুলোকে তারা তাদের পবিত্র পূর্বপুরুষ হিসেবে বিবেচনা করে, সেগুলোর আবাসস্থলও এখন পরিবর্তনের মুখে। আসমাত সংস্কৃতিতে কেউই কেবল নিজের জন্য নয়, একটি শিশু জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই সে শুধু তার মা বাবার সন্তান নয়, বরং পুরো সম্প্রদায়ের একটি যৌথ অংশ হিসেবে বিবেচিত হয়। আসমাত সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর একটি হল তাদের মাতৃসূত্র ভিত্তিক বংশধারা। এখানে একটি ছেলে শিশুর পরিচয় ও সামাজিক সম্পর্ক মূলত তার মায়ের দিক থেকেই নির্ধারিত হয়। তার বড় হয়ে ওঠার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাধারণত তার জৈবিক পিতা নয়, বরং তার মামা। তিনিই শিশুকে শিকার করা, কেন চালানো, জঙ্গলের চিহ্ন পড়া এবং গোত্রের নিয়মকানুন বোঝানো শেখান। গ্রামের প্রতিটি বিষয়, খাদ্য থেকে শুরু করে বিবাহ পর্যন্ত, পুরোপুরি সম্প্রদায়ের সম্মিলিত চেতনার উপর নির্ভরশীল। একজন আসমাত তরুণের ঐতিহ্যবাহী বিয়েতে যৌতুক হিসেবে প্রায়ই তোতা পাখির পালক দিয়ে তৈরি ব্যাগ, কুকুরের দাঁত দিয়ে বানানো গয়না, কাসওয়ারির হাড় দিয়ে খোদাই করা ছুরি এবং বিভিন্ন ঐতিহ্যবাহী উপকরণ উপহার দেওয়া হতে পারে। তবে এর মধ্যে সবচেয়ে অস্বাভাবিক অংশ হল তারা কিভাবে একটি যুদ্ধ শেষ করে। এটাই সবচেয়ে অস্বাভাবিক দিক। যখন দুটি গ্রাম বহু রক্তক্ষয়ী সংঘর্ষের পর শত্রুতা শেষ করতে চায়, তখন তারা একটি বিশেষ দত্তক গ্রহণের আচার আয়োজন করে। পুরনো শত্রুদের এখন পরিবারে রূপান্তরিত করার প্রতীক হিসেবে একটি গ্রাম থেকে একটি শিশুকে নিয়ে অন্য গ্রামে বড় করার জন্য দেওয়া হয়। এই অনুষ্ঠানে শিশুর শরীরে লাল মাটি দিয়ে রং করা হয় এবং তাকে মাটিতে উপুর হয়ে শোয়া পুরুষদের তৈরি মানব সেতুর ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে তার হতে হয়। এরপর সে প্রসবের মতো চিৎকার করা নারীদের পায়ের ফাঁক দিয়ে অতিক্রম করে। এই প্রতীকী যাত্রার মাধ্যমে তাকে নতুন জন্ম হিসেবে গ্রহণ করা হয়। অন্যদিক থেকে বেরিয়ে আসার পর শিশুটিকে নতুন পরিবারে দ্বিতীয়বার জন্ম নেওয়া হয়েছে বলে ধরা হয় এবং সেই মুহূর্ত থেকেই দুই গ্রামের প্রতিশোধের চক্র সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। আধুনিক বিশ্বের জন্য এটি প্রায় অবিশ্বাস্য একটি পদ্ধতি। একসময় আসমাত জনগণ মাথা শিকার এবং নরখাদকের মতো প্রথার জন্য পরিচিত ছিল, তবে একই সঙ্গে তারা মানব ইতিহাসে দেখা সবচেয়ে প্রতীকী ও মানবিক সমঝোতার আচারগুলোর একটি তৈরি করেছিল। আজকের দিনে আসমাত জনগণ আর মাথা শিকার করে না, তবে নিউ গিনির জলাভূমির ভেতরে আধুনিক বিশ্বের তারা এমন অনেক মূল্যবোধ আঁকড়ে ধরে আছে যেগুলো আধুনিক বিশ্ব বহু আগেই ছেড়ে দিয়েছে, যেমন গভীর সম্প্রদায় চেতনা, প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক এবং জীবনের প্রতিটি কাজের একটি আধ্যাত্মিক অর্থ রয়েছে। অন্যদিকে নতুন প্রজন্ম ফোন, স্কুল এবং আধুনিক জীবনধারার দিকে ঝুঁকছে, কিন্তু প্রবীণদের অনেকেই এখনও পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত তিফা ঢাক, বিশাল সমবায় ঘর এবং পবিত্র কাঠের স্তম্ভ সংরক্ষণ করতে চান। এখানেই সবচেয়ে কঠিন প্রশ্নটি সামনে আসে: বিশ্ব কি আসমাত জনগণকে তাদের নিজস্ব পথে সম্পূর্ণ স্বাধীনভাবে চলতে দেবে, নাকি আধুনিক চিকিৎসা, শিক্ষা এবং প্রযুক্তির মাধ্যমে তাদের জীবনধারাকে পরিবর্তন করা উচিত? তবে এই রাতেই নতুন নিউ গিনির অন্ধকার নদীগুলোর কোথাও এখনও তিফা ঢাকের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, আর একটি সমবায় ঘরের ভেতরে কোনো এক গোত্রের প্রবীণ এখনও শিশুদের সামনে কাঠ দিয়ে খোদাই করা প্রথম মানুষের গল্প শোনাচ্ছেন। আসমাত জনগণ সম্পর্কে আপনাকে সবচেয়ে বেশি কোন বিষয়টি প্রভাবিত করেছে? আপনার মতামত নিচে মন্তব্যে লিখে জানান। যদি আপনি বিশ্বের সবচেয়ে অদ্ভুত সংস্কৃতিগুলো অন্বেষণ করতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই অসাধারণ যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার চিন্তাভাবনা কমেন্টে লিখুন, লাইক দিন এবং আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে।